সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের সাথে আছি আমি অপু চন্দ্রদেব, সহকারী শিক্ষক, রাগিব রাবে উচ্চ বিদ্যালয় কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে ধারাবাহিকভাবে ক্লাস করছো জানো আমি আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি। অর্থাৎ আমরা গত পর্ব পর্যন্ত ইলেকট্রনের সাধারণ কিছু বিন্যাস করেছিলাম। আজকে আমরা দেখব যে অরবিটাল ব্যবহার করে এবং তাছাড়াও আরও কিছু সূত্র ব্যবহার করে কেমন করে আমরা ইলেকট্রনের বিন্যাস করতে পারি। তাহলে আর দেরি নয়, চলো যাই আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পর্বে দেখিয়েছিলাম যেমন এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছিলাম 281। অর্থাৎ আমরা শুধুমাত্র কোনো পরমাণুর প্রধান শক্তি স্তরে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো দিয়ে আমরা বিন্যাসটি করেছিলাম। যেমন এই সোডিয়ামের 3টি কক্ষপথ আছে। যেমন এটা যদি হয় তার নিউক্লিয়াস, তার চারপাশে 1, 2, 3, এ হলো সোডিয়ামের কক্ষপথ। আমরা আরও বলেছিলাম যে প্রত্যেকটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে প্রথম কক্ষপথ n সমান 1, তাহলে এখানে হবে 2 × 1² সমান 2। অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। এই হিসাবে আমরা এখানে একটি ইলেকট্রন দিয়েছিলাম, এখানে একটি ইলেকট্রন দিয়েছিলাম, এটি হচ্ছে 2। পরবর্তী কক্ষপথে একইভাবে এই সূত্র প্রয়োগ করে, অর্থাৎ n এর মান যখন 2 বসাবো তাহলে কত হয় বলো তো দেখি। এখানে 2 বসালে এখানে 2 হবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে এরপরে কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি, অর্থাৎ সর্বোচ্চ 8টি। এই 8টির পর নবম ইলেকট্রনটি কিন্তু আর দ্বিতীয় কক্ষপথে জায়গা হবে না। তাহলে সর্বশেষ কক্ষপথ আছে একটি, এটিতে শেষ ইলেকট্রনটি প্রবেশ করবে। এটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের খুব সাধারণ একটি নিয়ম। আজকে আমরা দেখব অরবিটাল ব্যবহার করে আমরা কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে কিন্তু আমি দেখিয়েছি অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে। আমি আবার রিভিউ করছি সবার ভালোর জন্য। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অরবিট কি বলো তো দেখি। অরবিট কি বুঝতে পারছো তো? অরবিট হচ্ছে কোনো নিউক্লিয়াসের চারদিকে যে প্রধান কক্ষপথ আছে সেই প্রধান কক্ষপথকে কিন্তু বলে অরবিট। এই যে এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে সেকেন্ড অরবিট, আবার এটি হচ্ছে থার্ড অরবিট। এখন অরবিট আমাদের জানা হয়ে গেল। এখন অরবিটাল কি তার আগে আমি একটি বিষয় বলে নেই। অরবিটের বাংলা কিন্তু প্রধান শক্তি স্তর, এবং অরবিটালের বাংলা কিন্তু উপশক্তি স্তর। তাহলে তোমরা বুঝতেই পারছো অরবিটের ভিতরে কিছু ত্রিমাত্রিক অঞ্চল আছে, যে অঞ্চলগুলোকে আসলে এখানে আঁকা সম্ভব হবে না। ত্রিমাত্রিক অঞ্চলকে আসলে আমরা এই বোর্ডে আঁকতে পারি না, সেটা অসম্ভব, তোমরা বুঝে নিবা। কিছু ত্রিমাত্রিক অঞ্চল আছে বিভিন্ন আকৃতির, গোলাকার হতে পারে, ডাম্বেল আকৃতি হতে পারে। এই আকৃতির যে অঞ্চলগুলো আছে অঞ্চলগুলোকে আমরা বলবো অরবিটাল। যদি বুঝতে না পারো আমি আরেকটু বিস্তারিত তোমাদের বলে নিচ্ছি, তোমরা একটু জেনে নাও। যেমন মনে করো তুমি যে জেলায় হও না কেন, ওই জেলার কিছু উপজেলা আছে। তুমি যদি হবিগঞ্জ জেলার হও তাহলে হবিগঞ্জ জেলার অধীনে 7টি বা 8টি উপজেলা আছে। তুমি যদি মৌলভীবাজার জেলার হও তাহলে ওই জেলার অধীনে অনেকগুলো উপজেলা আছে। কিংবা তুমি যদি সুনামগঞ্জ কিংবা সিলেট জেলার হও তাহলে ওই জেলার অধীনে অনেকগুলো উপজেলা আছে। এই উপজেলাগুলোকে একত্রে করলে একটি জেলা হবে। তো আমরা যদি জেলা
এবং উপজেলা বুঝতে পারি, তাহলে আমরা এখানে শক্তিস্তর উপশক্তিস্তর বুঝতে পারবো। অর্থাৎ এই যে প্রধান কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ, এই প্রথম কক্ষপথে উপকক্ষপথ আছে বা উপশক্তি স্তর আছে, দ্বিতীয় কক্ষপথে আবার বিভিন্ন বিভিন্ন উপস্তর আছে, তৃতীয় কক্ষপথে আবার বিভিন্ন বিভিন্ন উপশক্তি স্তর আছে। এখানে এই প্রধান শক্তি স্তরের অভ্যন্তরে যে ত্রিমাত্রিক অঞ্চলের উপশক্তি স্তর আছে, এগুলোকে আমরা বলবো অরবিটাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জেনেছিলাম বিভিন্ন প্রকার অরবিটাল হচ্ছে এস, পি, ডি, তারপর হচ্ছে এফ। এগুলো দ্বারা প্রকাশ করা হয় এবং এর নির্দিষ্ট আকৃতিও আছে। তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমাদের মূল বিষয় হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি। আমরা এখন জানব যে একটি অরবিটে কি কি অরবিটাল থাকতে পারে, অর্থাৎ প্রথম অরবিটে কি কি অরবিটাল থাকবে, দ্বিতীয় অরবিটে কি কি অরবিটাল থাকবে এবং তৃতীয় অরবিটে কি কি অরবিটাল থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই অরবিটকে প্রকাশ করি এন দ্বারা এবং অরবিটালকে প্রকাশ করি এল দ্বারা। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে উঠবে তখন তোমরা বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবে। তোমাদের 9-10-এ জাস্ট সামান্য একটু বিষয় আলোচনা করা হয়েছে, যেটুকু বইয়ে আছে আমি একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করছি। এই যে অরবিট আছে আর এই যে অরবিটাল আছে, এই অরবিটালের মানটা অরবিটের উপর নির্ভর করে। কেমন করে? যেমন মনে করো এই অরবিটালের যে এল এর মান হবে, এল এর মান হবে যে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এই এল এর যে মান পাবো আমরা, এই মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। সেটা কেমন করে? যেমন মনে করো আমি এখানে একটি পরমাণু আঁকলাম, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস হবে এরকম, প্রথম কক্ষপথে 2টি, এরপরে কক্ষপথে 1টি। তাহলে এটা হচ্ছে n=1, এটা হচ্ছে n=2। এখন আমি বলতে চাচ্ছি এই n=1 কক্ষপথে কতটি অরবিটাল থাকবে, এটা আমরা কেমন করে করতে পারি? যেমন n সমান যদি 1 হয়, তাহলে l সমান কিন্তু হবে এই যে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখান থেকে 1 কম হবে, এই যে এটা যদি n-1 হয়, তাহলে 1 থেকে 1 বিয়োগ সমান হবে কত? 0। আচ্ছা, তার পরবর্তীতে তুমি দেখো n সমান যদি 2 হয়, অর্থাৎ আমি যদি এবার লিথিয়াম পরমাণু বাদ দিয়ে আমি যদি এখানে অন্য কোনো পরমাণু, অর্থাৎ যেমন মনে করো সোডিয়াম পরমাণু আঁকি, তাহলে এর গঠনটা হবে কিন্তু ঠিক এমন। ঠিক আছে? যেমন মনে করো প্রথম কক্ষপথে 2টি, এরপরে কক্ষপথে 8টি, তারপরে কক্ষপথে 1টি। যদি আমি এখন সোডিয়াম পরমাণু আঁকি, তাহলে কি হবে? তাহলে দেখো এই সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, তাহলে প্রথম কক্ষপথ n=1, তাহলে প্রথম কক্ষপথে শুধুমাত্র 0 হবে। দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে হবে এই যেটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে হবে l=0-1, কারণ আমি আগেই বলেছি যে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 হবে, 1 হবে। এর পরবর্তীতে n=3 হলে l সমান 0-1-2। এই যে 3 থেকে আমি যদি 1 বিয়োগ দিই n-1, তাহলে কি হবে বলো তো দেখি? এই যে 0-1-2-3 হবে না, কারণ 3 থেকে 1 কম হবে। এখন আমরা গত পর্বে দেখিয়েছিলাম এই যে এখানে 0 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, এগুলো কিন্তু নির্দিষ্ট এক একটা অরবিটাল প্রকাশ করে। যেমন মনে করো আমরা মনে রাখতে পারি যে এই যে এস আছে, এখানে এস এর এল এর মান কিন্তু
0। ঠিক আছে, এই যে এস আছে, এস এর এল এর মান কিন্তু 0, পি অরবিটাল এস মান হচ্ছে 1, এসপি ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। আমি আগেই বলেছিলাম যে অরবিটাল সমূহকে, এই যে অরবিটাল সমূহকে কিন্তু এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। আর এটি হচ্ছে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এই মানগুলো আমরা মুখস্থ রাখতে পারি এবং আমরা এখানে বসিয়ে দিতে পারি। যেমন মনে করো 0 যদি হয় তাহলে অরবিটাল হবে এস, 1 যদি হয় অরবিটাল হবে পি, তাহলে 0 হলে এস, পি, এটা হচ্ছে ডি। এখন তুমি চিন্তা করে দেখো যে এই যে যখন এন এর মান 2 অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথে দুটি অরবিটাল থাকবে, একটি হচ্ছে এস, একটি হচ্ছে পি। আর এন এর মান যদি 3 হয় তাহলে অরবিটাল থাকবে 3টি, এস, পি, ডি। আবার এন এর মান যদি 1 হয় তাহলে অরবিটাল থাকবে মাত্র একটি, এটা হচ্ছে এস অরবিটাল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখলাম আজকে? আমরা দেখলাম যে একটা অরবিটে কি কি ধরনের অরবিটাল থাকতে পারে। এখন এই সমস্ত অরবিটালগুলোকে সাজিয়ে নিয়ে আমরা কি করব? একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস তৈরি করব। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমি তোমাদের মাত্র কয়েকটি নিয়ম দেখাবো এবং বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করে নেবে। আর যদি এই ক্লাসের পর তোমরা হোমওয়ার্কটা করে নাও তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই সবাই খাতা কলম নিয়ে আমার এই বিষয়গুলো নোট করার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অরবিটাল সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করেছি। এবার আমরা জানবো আফবাউ নীতি এবং হুন্ডের নীতি সম্পর্কে। কারণ আমরা যখন একটা ইলেকট্রন বিন্যাস করব তখন আমাদের কিন্তু এই আফবাউ নীতি এবং হুন্ডের নীতিগুলো প্রয়োগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আফবাউ নীতি জানার চেষ্টা করি। এখানে একটা কথা বোঝার চেষ্টা করো, যে আফবাউ, অনেকে মনে করে এটা একজন বিজ্ঞানীর নাম, ওই বিজ্ঞানী একটা থিওরি দিয়েছেন। আসলে সেটা একটা ভুল ধারণা। আফবাউ হচ্ছে একটা জার্মানি শব্দ, হচ্ছে বিল্ডিং আপ। তাহলে একটা বিল্ডিংয়ে কি থাকে? একটা বিল্ডিংয়ে অবশ্যই সিঁড়ি থাকে। যেমন মনে করো এই সিঁড়ির নিচ ধাপ অতিক্রম করে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করি। মনে করো প্রথমে এই সিঁড়ি, তারপরে আমরা এই সিঁড়িতে পা রাখবো, তারপরে এই সিঁড়িতে, তারপরে এই সিঁড়িতে, তারপরে এই সিঁড়িতে। এই সিঁড়িগুলা বেয়ে আমরা কিন্তু উপরে ওঠার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে বিল্ডিং একটা স্ট্রাকচার। তাহলে এই সিঁড়ির মতো করে, অর্থাৎ নিম্নে থাকা সিঁড়িতে পা দিয়ে পরবর্তী উঁচু সিঁড়িতে পা দিতে হয়, তারপরে তার চেয়ে উঁচু, তারপরে তার চেয়ে উঁচু, তারপরে তার চেয়ে উঁচু সিঁড়িতে পা দিয়ে আমরা কিন্তু একটা বিল্ডিংয়ের উপরে ওঠার চেষ্টা করি। এখানে আফবাউ নীতিটা হলো ঠিক এরকম। আফবাউ নীতিটি হলো যে যখন ইলেকট্রন কোনো কক্ষপথে প্রবেশ করে, প্রথমে নিম্ন শক্তি স্তরে কক্ষপথে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। আমি আবার বলছি, যখন ইলেকট্রন কক্ষপথে যাবে তখন প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে এই যে নিম্ন শক্তি, উচ্চ শক্তি, এগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি বা আমরা কিভাবে সাজাবো? তোমাদের বইয়ে খুব সুন্দর একটি টেকনিক আছে। আমি এই টেকনিকটি তোমাদের সামনে একটু দেখাবো। এই টেকনিকটি যদি তোমরা প্রয়োগ করো তাহলে তোমরা উচ্চ শক্তি, নিম্ন শক্তি অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের কাছে একদম সহজ বলে মনে হবে। তাহলে সবাই আমার সাথে সাথে তোমরা নোট করে নাও এই টেকনিকটি। আফবাউ নীতি বোঝার জন্য আমরা প্রথমে কি করব? যেমন 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s।
তো এগুলো আমরা লিখে ফেলব। দেখো প্রথম যে 1 এটি দ্বারা কিন্তু আমরা প্রধান কক্ষপথ বুঝিয়েছি, তার মানে অরবিট বুঝিয়েছি। আর এইটি যে এস আছে, এস দ্বারা কি বুঝিয়েছি বলো তো? এস দ্বারা বুঝিয়েছি অরবিটাল। তাহলে প্রথম যেটি এটি হচ্ছে অরবিট, পরেরটি হচ্ছে অরবিটাল। অর্থাৎ এটা প্রথম কক্ষপথের এস অরবিটাল, দ্বিতীয় কক্ষপথের এস অরবিটাল, তৃতীয় কক্ষপথের এস অরবিটাল, অনুরূপভাবে 8 কক্ষপথের 8 নম্বর কক্ষপথের এস অরবিটাল। এর পরবর্তীতে আমরা কি করব? এস এর পরে পি অরবিটাল আছে না, তাহলে 2p 3p 4p 5p 6p 7p। তারপরে আমরা পি অরবিটাল দিয়ে দিলাম। মনে রাখবা এখানে এক গড় বাদ দিবা, নিচ থেকে এক গড় বাদ দিবা, ঠিক আছে? তাহলে এসপি তারপরে ডি, তাহলে এখান থেকে উপরের এক গড় বাদ দিবা, নিচের এক গড় বাদ দিবা। তাহলে কি হবে? এসপি ডি, ডি হবে 3d 4d 5d 6d। তো ডিও শেষ হয়ে গেল। তারপরে নিচের একটি বাদ দিবা, উপরের একটি বাদ দিবা, ডিএফ 4f 5f। আমরা একটা জিনিস মনে রাখবো, এগুলোকে এক লাইনে রাখবো। এই যে 1 2 3, দেখো সব কক্ষপথ কিন্তু একই লাইনে আছে, 4 5 6 7 8। এখন আমরা কি করব? একটা তীর চিহ্ন দিব। এই যে একটা তীর চিহ্ন, এই যে একটা তীর চিহ্ন, এই যে একটা তীর চিহ্ন, এরকমভাবে আমরা একটা তীর চিহ্ন দেব। এইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে একদম শেষের তীর চিহ্নটি দেওয়ার চেষ্টা করব। এই তীর চিহ্ন দ্বারা আমরা কি বুঝিয়েছি? যেমন মনে করো এটা হচ্ছে প্রথম অরবিটাল, এটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে 2p 3s। যে এইভাবে তীর চিহ্ন দিলাম, এই যে এইভাবে তীর চিহ্ন। আমি খুব হাইলাইট করার চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমরাও খাতা এভাবে দিয়ে ফেলো। এখন আমরা এই যে এইভাবে টেকনিকটা লেখলাম, এখন এখান থেকে আমরা কোনটির শক্তি কম কোনটির শক্তি বেশি খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন তুমি মনে করো এই যে আমি প্রথমে লিখছি 1s, তাহলে আমি এখানে প্রথম লিখব 1s। তারপরে দেখো এই তীর চিহ্নটা এইভাবে দেওয়ার পর তারপরে আমরা কিন্তু এইভাবে থেকে শুরু করব, ওখান থেকে শুরু করব। তাহলে এইভাবে এটা লেখার পর আমরা এইভাবে চলে যাব, তাহলে এখানে হচ্ছে 2s। আমরা এইভাবে একটা চিহ্ন দিব, কারণ আমরা এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে 1s অরবিটালটি 2s অপেক্ষা ছোট। তারপরে 2s দেওয়ার পর আমরা এভাবে যাব, অর্থাৎ 2p 3s, তাহলে 2p 3s, ঠিক আছে? তারপরে দেখো 3s এর পরে দেখো আমরা এভাবে যাওয়ার পর আবার এখান থেকে শুরু করব 3p 4s। এটা লেখার পর আমরা এইভাবে আবার শুরু করব, তা হচ্ছে 3d 4p 5s। এখন আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমার আর কিছু বলার দরকার নেই। বাকি কাজটুকু তোমরা করো সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে করো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে 6s, তার পরবর্তী দেখো 4p 5d 6p 7s 5f 6d 7p 8s। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখলে তো খুব সহজে কিন্তু আমরা অরবিটালের শক্তি নির্ণয় করে ফেললাম। অর্থাৎ যেটি এদিকে থাকবে এটির শক্তি থাকবে কম। তো ইলেকট্রন সর্বপ্রথমে আগে 1s এ যাবে, পূরণ করার পর তারপরে যাবে 2s এ, 3s পূরণ করার পর যাবে 4p, অনুরূপভাবে এটা, তারপরে এটা, এইরকমভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা কিন্তু আবহাওয়া নীতিতে আমরা এই ইলেকট্রনের যে শক্তির ক্রম
এই আবর্ণ নীতি প্রয়োগ করে অরবিটালের যে একটি শক্তির ক্রম এটি আমরা খুব সহজে বুঝে গেলাম। এবার আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে এস পি ডি এগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। আমরা একটু মনে রাখব যে এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, পিতে হচ্ছে 6টি, ডিতে হচ্ছে 10টি, এফতে হচ্ছে 14টি, অর্থাৎ এসি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। যদি বুঝতে না পারো তাহলে দেখো, এই যে এখানে 1s আছে, 1s এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। 2s এ অর্থাৎ এস থাকলেই ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টি, কম থাকতে পারবে কিন্তু এর চেয়ে বেশি থাকতে পারবে না। যেমন এই যে এখানে বসবে মোট 6টি, 6টি বসার পর যখন এর পরের ইলেকট্রনটি তখন চলে যাবে 3s এ, তো 3s এ থাকবে 2টি ইলেকট্রন বসার পর তারপরে যদি ইলেকট্রন থাকে চলে যাবে 3p-তে। তাহলে এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে কেমন হবে। অত্যন্ত মজার একটি বিষয়, তোমরা সবাই সাথে থাকার চেষ্টা করো। আশা করি আজকের এই ক্লাস দেখার পরে ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইলেকট্রন বিন্যাস করি। আমরা প্রথমে লিখি হাইড্রোজেন, কারণ আমরা জানি পর্যায় সারণীর প্রথমে যে মৌলটি আছে সেই মৌলটি হলো হাইড্রোজেন। আমি একটি কথা বলে নিচ্ছি তোমাদের, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমাদের কিন্তু অবশ্যই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। যদি আমরা কোনো মৌলের পারমাণবিক সংখ্যা না জানি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। এজন্য আমাদেরকে পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকতে হবে। তো প্রথম অবস্থায় তোমরা মনে করো যে 1 থেকে 35 নম্বর মৌল পর্যন্ত সকল মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে পারো। তাহলে আমি এখানে দেখো হাইড্রোজেন লিখছি, হাইড্রোজেনের পর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই যে এটাকে আমরা কিভাবে বিন্যাস করতে পারি। তাহলে যে 1s এ ইলেকট্রন আছে কয়টি? মাত্র 1টি। তাহলে সবচেয়ে নিম্ন শক্তি স্তর হচ্ছে এখানে 1s। তাহলে আমি লিখব 1s আর ইলেকট্রন সংখ্যা বসাবো উপরে, অর্থাৎ 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বলো তো দেখি এই 1টা কি হতে পারে? এই 1টা হচ্ছে অরবিট, তাই তো? আচ্ছা, এই যে এখানে আছে এসটা কি বলো তো দেখি? অরবিটাল, ঠিক আছে। আর এই যে এখানে 1 আছে, 1 হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এই বিষয়টা থেকে আমরা সব কিছু কিন্তু খুব স্পষ্টভাবে বুঝে গেছি যে 1 হচ্ছে অরবিট, এস হচ্ছে অরবিটাল, 1 হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে প্রথম কক্ষপথের এস অরবিটালে একটি ইলেকট্রন। তাহলে এখানে যে একটি ইলেকট্রন আছে সেটি কোথায় যাবে? প্রথম কক্ষপথের এস অরবিটালে যাবে, ঠিক আছে। এবার আমরা পরবর্তীতে যাই 1s 2s। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা। তাহলে আমরা পরবর্তী মৌলে যাই হিলিয়াম 1s। তাহলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি। তোমাদের মনে যদি না থাকে আমি ওই পাশে লিখে নিচ্ছি sp d f। তাহলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। এর পরবর্তীতে 1s, তারপরে 2s, এই যে দেখো 1s এর পরে 2s, তাহলে এখানে 2, এখানে 1। অনুরূপভাবে 1s 2s, তারপরে দেখো এখানে কি আছে 1s 2s 2p। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2s এর পরে আছে 2p, তাহলে 1s 2s 2p। তাহলে এখানে 2, এই s এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন, 4টি শেষ, তাহলে এটার আর প্রয়োজন পড়ে না। তার পরবর্তী মৌল একটু খেয়াল করো 1s 2s 2p। আচ্ছা, এখন তো এখানে 2টি, s এর সর্বোচ্চ 2টি থাকে,
তারপরে পি হচ্ছে এই যে 2p-তে হচ্ছে একটা। অর্থাৎ আগে নিম্ন শক্তি স্তরগুলা আমরা পূরণ করব, তারপরে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে। তারপরে 1s 2s 2p, তাহলে এখানে দেখো 2 2, তারপরে এখানে হবে 2। এর পরিবর্তে 1s অনুরূপভাবে 2s 2p 2 2, এখানে হবে 3। 1s 2s 2p, এখানে দেখো 2 2 4 5 6 7 8, যেহেতু এখানে 8টি ইলেকট্রন আছে। এইরকম করে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কাজ দিলাম, সেই কাজটি হলো, আমি তো 8টা করে ফেলেছি, ঠিক এরকম করে তোমরা হাইড্রোজেন থেকে শুরু করে একদম তোমরা জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ 30টি প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করবে। এটা তোমাদের হোমওয়ার্ক। যদি তোমরা করে ফেলো এবং যদি কোনো প্রবলেম হয়, আমরা আগামী ক্লাসে এটি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা অরবিটাল রিভিউ করলাম, তারপরে আপ-বাউ নীতি দেখেছি, হুন্ডির নীতি এখনও দেখিনি, আগামী দিন আমরা হুন্ডির নীতি দেখব। তাহলে আমাদের পুরো ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়ে যাবে। তো আমরা যেটুকু করেছি ওইটুকু থেকে আমরা এই কাজটা করে ফেলব, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্কের পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে ফেলব। আমরা করি, আমরা যদি কোনো ভুল পাই, বুঝতে না পারি, তাহলে অবশ্যই আমরা ওই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব আগামী ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।